আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই জানাবো ফিফা বিশ্বকাপের খবর। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচে গোল করেন মিকেল ওয়াইয়ারসাবাল ও পেদ্রো পেরো। এই জয় 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশরা। এদিকে পুরো আসরে অপ্রতিরোধ ফুটবল খেলেও সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় জানাতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সুযোগ ছিল টানা 3 আসরে বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়ে নতুন কীর্তি গড়া। গত আসরের আক্ষেপ ঘুচিয়ে মার্কিন মুলুকে রচিত হলো না নতুন করে ফরাসি বিপ্লব। স্পেনের রক্ষণ দুর্গে বিপর্যস্ত হয়ে আরও একবার খুব কাছে এসেও কিলিয়ান এমবাপ্পের ছুঁয়ে দেখা হলো না বিশ্বকাপে সোনালি ট্রফিটি। 2-0 গোলে হেরে বেদনার নীল অশ্রুজলে বিদায় নিতে হলো দিদিয়ে দেশম শিষ্যদের। ডালাসে প্রথম সেমিফাইনালে শুরু থেকেই জমে ওঠে ফ্রান্স স্পেনের লড়াই। দুই দলই প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে আভাস দেয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। খেলার 22 মিনিটে ডেডলক ভাঙে স্পেন। বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের ভেতর ইয়ামালের পায়ে আঘাত করে বসেন লুকাস দিনিয়ে। সফল স্পট কিকে দলকে 1-0 গোলে লিড এনে দেন মিকেল ওয়াইয়ারসাবাল। কিছুক্ষণ পরই নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তা বাড়ে ফরাসি শিবিরে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয়ার্ধে নেমে আরও একবার গোল হজম করে বসে ফ্রান্স। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দ্রুত 1-2 পাসে গোলরক্ষক মাইক মাইনিওকে পরাস্ত করে স্কোরলাইন 2-0 করেন পেদ্রো পেরো। 6 মিনিট পর অফসাইডের কারণে বাতিল হয় লামিন ইয়ামালের গোল। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ফ্রান্স, তবে গোলের দেখা পায়নি দেশম শিষ্যরা। রেফারির খেলা শেষে লম্বা বাঁশি বাজতেই 2-0 গোলের হার সঙ্গী হয় ফরাসিদের। অন্যদিকে দীর্ঘ 16 বছর পর ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতে স্পেন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইউরোর রাজত্ব অক্ষুণ্ণ রেখে এবার বিশ্বকাপের মঞ্চেও সেই জয়রথ নিয়ে যেতে চায় স্পেন। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট কেটে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পেদ্রো। দলের ভ্রাতৃত্ববোধ সাফল্যের টনিক হিসেবে দারুণভাবে কাজ করেছে বলে মত আরেক স্প্যানিশ ডিফেন্ডার পাও কুরবাসির। এদিকে ফ্রান্সের ব্যর্থতার জন্য নিজেদের ভুল ও কৌশলগত কারণকে কাঠগড়ায় দাঁড় করান কোচ দিদিয়ের দেশম। স্বপ্নের ফাইনালে ওঠার লড়াই, কিন্তু মাঠের পারফরমেন্সে তা কেবলই একপেশে গল্প। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কৌশলের কাছে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করল আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। 2-0 গোলের হারে ফরাসিদের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন এখন চূর্ণ বিচূর্ণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের এই ব্যর্থতা অকপটে স্বীকার করে নিয়েছেন ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। তার মতে কৌশলগত ও শারীরিক দুই বিভাগে স্পেনের চেয়ে ঢের পিছিয়ে ছিল তার দল। এই স্পেন দলটা অত্যন্ত শক্তিশালী এবং মাঠে তারা সেটা প্রমাণ করেছে। অন্যদিকে আমরা আমাদের চেনা ছন্দ থেকে কিছুটা দূরে ছিলাম। আমরা বেশ কিছু টেকনিক্যাল ভুল করেছি যা আগের ম্যাচগুলোতে করিনি। তাছাড়া উইলিয়াম সালিবার চোট এবং আদ্রিয়ান রাবিওতের হলুদ কার্ডের কারণে আমাদের কিছুটা সতর্ক থাকতে হয়েছিল। ইউরোপ সেরার পর এবার বিশ্ব সেরা হওয়ার মঞ্চে স্পেন। মাঠের নিখুঁত নিয়ন্ত্রণ আর আক্রমণাত্মক ফুটবলে ফাইনালে টিকিট কাটল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 2010 সালের পর আবারও বিশ্বজয় সোনালী ট্রফি ছোঁয়ার মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে দলটি। সত্যি বলতে আমরা এই জয়টি দেশের সব মানুষকে উৎসর্গ করতে চাই যারা আমাদের জন্য গলা ফাটিয়েছেন। স্কোয়াডের 26 জন খেলোয়াড়, আমাদের পরিবার এবং দেশের মানুষের জন্য এই জয়। এখন আমাদের পুরো লক্ষ্য ফাইনালে। কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকা খচিত আক্রমণ ভাগকে পুরো ম্যাচে দাঁড়াতেই দেয়নি স্পেনের রক্ষণ ভাগ। ডিফেন্সের অন্যতম স্তম্ভ পাও কুবার্সির মতে পরিবার হিসেবে খেলতে পারাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ফ্রান্স দলে কিছু অসাধারণ বিশ্বমানের খেলোয়াড় আছে, কিন্তু আমাদের দলেও প্রতিভার কমতি নেই। মাঠে আমরা একটা বড় পরিবারের মতো একে অপরকে সমর্থন করেছি। পুরো 90 মিনিট প্রেস করে খেলেছি। দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। ইউরোর রাজত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বজয়ের মঞ্চেও কি জয়রথ অব্যাহত থাকবে স্পেনের? উত্তর মিলবে শনিবারের দিবাগত রাতের মেগা ফাইনালে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আকাশে উড়তে থাকা ফ্রান্সকে দারুণভাবে আটকে দিয়ে মাটিতে নামিয়ে এনেছে স্পেন। এমবাপ্পে, উলিসে, ডেম্বেলে আর বারকোলার ফ্যান্টাস্টিক ফোরকে কিভাবে আটকালো দে লা ফুয়েন্তের দল?
ফ্রান্সের দুর্বলতা লেফট ব্যাক আর মিডফিল্ড। এই দুই জায়গায় আক্রমণ আর ডিসিপ্লিন ডিফেন্স স্পেনের ম্যাচ জয়ের স্তম্ভ। এবারের বিশ্বকাপে ফ্রান্স যেভাবে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এসেছে তাতে এই দলটাকে অজেয় ভাবছিল প্রায় সবাই। কিন্তু মাইটি ফ্রান্সের একটা দুর্বলতা ছিল ওপেন সিক্রেট, আর সেটা ছিল লেফট ব্যাক পজিশন। গ্রুপ পর্বের সেনেগাল ও নরওয়ে ম্যাচে এই জায়গায় খেলেছিলেন থিও হার্নান্দেস, কিন্তু এরপর সেই জায়গায় খেলেছেন লুকাস দিনে। ডিফেন্সে ভালো হলেও দিনের বড় দুর্বলতা তার গতি। ফ্রান্সের সেই দুর্বল জায়গায় আঘাত করবে স্পেন তার সেরা অস্ত্র ও দ্রুত গতির লামিন ইয়ামালকে দিয়ে, সেটাও অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। মন্থর দিনের বিপক্ষে দারুণ বুদ্ধিদীপ্ত পেনাল্টি আদায় করে স্পেনের জয়ের ভিত গড়ে দেন লামিন ইয়ামাল। এবারের বিশ্বকাপে ফ্রান্সের ইঞ্জিন ছিল মাইকেল ওলিসে। আসরে 5টি অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার, কিন্তু ওলিসে তো রাইট উইঙ্গার। ডেম্বেলেকে একাদশে জায়গা করে দিতেই মেকশিফট আক্রমণাত্মক মিডফিল্ড রোলে খেলছেন ওলিসে। আক্রমণে তার ধার অনবদ্য, কিন্তু ডিফেন্সে তার দুর্বলতা তো স্বাভাবিক বিষয়। আর সেই লড়াইটা যদি হয় রদ্রি, ফ্যাবিয়ান রুইসের মতো নামিদামি প্রতিষ্ঠিত মিডফিল্ডারদের বিপক্ষে, তাহলে ওলিসে পাত্তা পাবে না, সেটাই স্বাভাবিক নয় কি? সেই সাথে ফ্রান্স ম্যাচে ব্যালন ডিওর জয়ী পুরনো রদ্রি যখন স্বরূপে ফিরলেন, তখন অলিস হয়েছে নিষ্প্রাণ। ফ্রান্স হারিয়েছে আক্রমণের ধার। ফ্রান্সকে আটকাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের ডিফেন্স। কোনো আউট অফ দ্য বক্স কিছু করার চেষ্টা করেনি দেলা ফুয়েন্তে শিষ্যরা। কিন্তু স্প্যানিশদের প্রধান অস্ত্র ছিল ডিসিপ্লিন, যে অস্ত্রে এমবাপ্পেদের বারবার অফ সাইডের ফাঁদে ফেলেছে স্পেন। সেই সাথে বাম প্রান্তে কুকুরিয়ার পারফরমেন্সের কথা না বললেই নয়। একাই এই লেফট ব্যাক এমবাপ্পে, বারকোলার মতো ফরোয়ার্ডদের আটকে রেখেছেন পুরো ম্যাচ জুড়ে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবারের বিশ্বকাপের রেফারিং ইস্যু যেন পরিণত হয়েছে মূল আলোচনার কেন্দ্রে। প্রায় প্রতিটি ম্যাচে বিতর্ক ছড়াচ্ছে বিভিন্ন সিদ্ধান্তকে ঘিরে। বাদ পড়েনি স্পেন ও ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনালও। রুদ্রিকে বিপজ্জনক ট্যাকেল করেও যেমন লাল কার্ড দেখেননি মাইকেল অ্যালিস, ঠিক তেমনি অনিচ্ছাকৃত ভুলের জন্য পেনাল্টি থেকে নিস্তার পায়নি ফ্রান্স। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবারের বিশ্বকাপকে ঘিরে। আর সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে রেফারিং ইস্যু। প্রায় প্রতি ম্যাচেই খেলার চেয়ে রেফারির বাঁশি মূল বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। স্পেন ও ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনালেও ঘটেনি এর ব্যতিক্রম। খেলার 15 মিনিটে বিপজ্জনক ট্যাকেলের শিকার হন স্প্যানিশ তারকা রদ্রি। পেছন থেকে স্লাইডে ফরাসি উইঙ্গার মাইকেল অ্যালিসের বুটের স্টাড সরাসরি আঘাত করে তার গোড়ালিতে। ট্যাকেলটির জন্য রেফারি ফাউলের বাঁশি বাজালেও দেখাননি কোনো কার্ড। এমনকি এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি ভিএআরও। এমন পরিস্থিতিতে খেলার মাঝেই ক্ষোভ প্রকাশ করেন স্পেনের ফুটবলাররা। মিনিট 7 পর বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের ভেতর ইয়ামালকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে বসেন লুকাস দিনিয়ে। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজালেও এখানেও তিনি দেখাননি কোনো কার্ড। হাইবুট চ্যালেঞ্জের কারণে পেনাল্টির নির্দেশ দিলেও অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কার্ড থেকে রক্ষা পান দিনিয়ে। বলটি হাতে লাগলেও ইয়ামাল হাত প্রসারিত না করায় ফ্রান্সের করা হ্যান্ডবলের আবেদন ফিরিয়ে দেন রেফারি। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করে অবিশ্বাস্য রক্ষণভাগের পরিচয় দিয়েছে স্পেন। এই ম্যাচে এমবাপ্পেকে কোনো শটই রাখতে দেওয়া হয়নি অন টার্গেটে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বড় টুর্নামেন্টগুলো নকআউট পর্বে টানা 8টি ম্যাচ জেতার ঐতিহাসিক রেকর্ড গড়েছে তারা। সেই সাথে একাধারে 37টি ম্যাচে অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে ইতালির গড়া সর্বোচ্চ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে স্পেন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন নেওয়া হলো, এই প্রশ্ন তুলে দিনভর রাজধানী অচল করে দেয় শিক্ষার্থীরা। গেল কয়েকদিন বৃষ্টি বিঘ্নত ভোগান্তির পর মঙ্গলবারও নাকাল হয় নগরবাসী। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী নানাভাবে পরীক্ষাভীতি তৈরি করেছেন আর তাদেরকে বানানো হয়েছে গিনিপিগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বেলা 11:30টার পরে। স্লোগান দিতে দিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনরতরা। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। জানান 8 দফা দাবি।
প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। গত 10 বছর আমাদের এরকম প্রশ্ন আসে, এটা শুধু আমাদের কথা না, আপনি যে বড় বড় এডটেক প্ল্যাটফর্মগুলো আছে সব স্যাররা বলতেছে এই প্রশ্নপত্র আমরা গত 10 বছরও দেখিনি। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। অবরোধের কারণে সড়কে আটকে পড়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহ অতি প্রয়োজনীয় হাজার হাজার গাড়ি। দিনভর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক ছাড়ার অনুরোধ করেও ব্যর্থ হন। এ সময় ওয়াকিটকি হাতে আন্দোলন সমন্বয় করতে দেখা যায় এক আন্দোলনকারীকে। যখন এমসিকিউ খাতা নেয় তখন 1 সেকেন্ড আমাদের টাইম দেয় না, এমনকি আমাদের মানে এমনভাবে মানে বিহেভিয়ার করে, এত খারাপ পরিবেশ করে যে মানে দেও খাতা দাও এইভাবে টানাটানি করে, মানে অনেক টর্চার করতেছে আমাদের। এতদিন এরকম ছিল না ভাই, আমি তো এমনি অভ্যস্ত না, এটা তো আপনাকে বুঝতে হবে। আর সব কথার এক কথা ভাই, আমি হাসিনা আমলের স্টুডেন্ট, আপনি এটা ফান করেন আর যাই করেন ভাই, সেটাই সত্যি কথা। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। বৈরী আবহাওয়ায় কয়েক হাজার পরীক্ষার্থীর দুর্ভোগের জন্য রাজধানীর লাখো মানুষকে কষ্ট দেয়, ক্ষোভ ঝাড়েন অনেকে। আমরা শেষ, আমাদের সাধারণ মানুষ আমরা পুরাই একদম অসহায় এই মুহূর্তে। আমি হাঁটতে তোমার পায়ে পুষ্কা পর্যন্ত পড়ে গেছে। অসংখ্য ভোগান্তি, এখানে লক্ষ লক্ষ জনগণ এখানে ভোগান্তির মধ্যে আমরা আছি। বেলা 12টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের একটি অংশ যায় টিএসসিতে। সেখানে পুলিশের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এদিকে সংসদ ভবনের সামনেও ঘটে অপ্রীতিকর ঘটনা। সড়ক আটকে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আন্দোলনরতরা। তাদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সন্ধ্যার পর উত্তরায় অবরোধ তুলে নেয় আন্দোলনরতরা। আর মানিক মিয়া এভিনিউ থেকে বলা হয়, দাবি না মানলে পরীক্ষায় বসবেন না কেউ। আগামীকালকের যে পরীক্ষাটা আছে ফিজিক্স সেকেন্ড পেপার, ওই পরীক্ষাটা নিয়ে তাদের একটু বিবেচনা করা দরকার। আমরা কেমনে যে পরীক্ষাটা দিব ওইটা স্থগিত করে নতুন করে রুটিন দেওয়া দরকার। ওনার শিক্ষা ব্যবস্থায় তো আমরা পড়ালেখা করি না, আমরা কিভাবে ওনার এই কোশ্চেনে হচ্ছে গিয়ে আমরা পরীক্ষা দিব। রাত 8টার পরে মানিক মিয়া এভিনিউয়ে ফের অবস্থান নেন আন্দোলনরতরা। এ সময় ওই পথে যাওয়া বিহঙ্গ পরিবহনে করা হয় ভাঙচুর। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সংসদে তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি, তারপরও ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে পুনরায় তাদের পরীক্ষা নেওয়া হবে। জানান, বর্ষা মৌসুমে পাবলিক পরীক্ষা গ্রহণ না করতেও পরিকল্পনা নিয়েছে সরকার। 2027 সাল থেকে ডিসেম্বর ও জানুয়ারি হবে পরীক্ষার মাস। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে। সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই মাসে জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানবতাবিরোধী হত্যাকারীদের বিচার নিয়ে গড়িমসি জাতি সহ্য করবে না। বিরোধী দলের এমপিরা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করতে হবে। তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ। জাতীয় সংসদে 68 বিধিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। বিচারে বিলম্ব ও মূল আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এই সরকার গঠন করার পর বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, জুলাই গণহত্যার বিচারের নামে কৌতুক করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান তারা। অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ এর বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। প্রসিকিউশনের উপর আরো দক্ষ লোক নিয়োগ এবং তাদের উপর নিয়মিত তদারকি করা হয়, হয়তো কোনো বিচার অগ্রগতি আমরা দেখতে পারবো। এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, গণহত্যাকারীদের বিচারে ধীরগতি দেখা যাচ্ছে। আর আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের প্রতিটি হুঙ্কারে আবারও এক কাতারে দাঁড়াবে জুলাই যোদ্ধারা। আমার জানা মতো নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব যদি দ্রুততার সাথে আগায়। যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি,
প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। এ মাসেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিয়ে গড়িমসি জাতি সহ্য করবে না। মেহরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে, তবে অবশ্যই এটাও বলবো কারো উপর যেন অবিচার করা না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক, তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গুদামে আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে কারখানার গুদামে আগুন লাগার খবর পায় তারা। একে একে বিভিন্ন স্টেশনে 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যেন অন্যান্য কারখানায় ছড়িয়ে না পড়ে সেজন্য চেষ্টা চালায় তারা। সকাল 7টা10 আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে গুদামটিতে রাখা তৈরি পণ্য ও কাঁচামাল পড়ে গেছে, আগুনে পড়ে গেছে গুদামের মালামাল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমেছে। পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষত চিহ্ন। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বাড়িঘর থেকে নেমে গেছে বানের পানি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ ঘরে ফিরছেন অনেকে, তবে নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। কক্সবাজারে বন্যা কবলিত নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে চকরিয়া ও পেকুয়ার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমেছে বানের পানি। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। রাঙামাটির বিভিন্ন উপজেলার অনেক নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও দীঘিনালার সরাসরি সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। টানা বৃষ্টি আর উজানে ঢলে তলিয়েছে হাজারো কৃষক আর মৎস্য চাষিদের স্বপ্ন। ধীরে ধীরে পানি নামছে আর স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। ধার দেনা করে আবাদ করা কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। ভেসে গেছে হাজারো পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের দেয়া হবে সরকারি সহায়তা। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষক সুবিমল সিংহ 12 বিঘা জমির জন্য আমনের বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যায় সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়েছে। 15 ফুট আলি ফালাইছিলাম, এই আলি তো সব নষ্ট হয়ে গেছে গিয়া। এই আলি দিয়া তো রোয়া আর সম্ভব না। এখন নতুন ভাবে যদি বীজ ফালাই, এই বীজ কই পাইপ হই। একই পরিণতি জেলার হাজারো কৃষকের। বৃষ্টি ও বানের জলে ডুবেছে জমি, নষ্ট হয়ে গেছে অন্তত 500 হেক্টর জমির ফসল, সেই সাথে ভেসে গেছে পুকুরের মাছ। ধানগুলা নষ্ট হয়েছে, এরপরে আরবার বীজ দানও পচিয়া এই অবস্থা। আমরা তো বন্যা পুরাপুরি খেতিব, আমরা আলি উলি নাই, বরু ফয়লা নিল, বরু ক্ষেত আপনার একটা লস বলাইলো। 4 কেয়ার ক্ষেত করছিলাম, বন্যা একবারে ডুবাইয়া একবারে নষ্ট করে লইছে আমরা। হবিগঞ্জেও খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়েছে বহু চাষির। একদিকে হারিয়েছেন কষ্টের ফসল, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। এমন অবস্থায় দিশেহারা চাষিরা। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। আমাদের লাউ বিছা গেছে, কুমড়া বিছা গেছে, বেগুন বিছা গেছে, কইশাক বিছা গেছে, আমাদের ধান গেছে। আমরা এলাকার যারা মাছ, সবজি বাগান, ধান সব কিছু তো একবারে তুলে গেছে, অনেকের ঘর বাড়ি পড়ছে। আমার 2 বিছা কইশাক আছে, 2 বিছা কইশাক নিছি গা। আমার চলা খুবই অসুবিধা, চলতাম না। শুধু কৃষকই নন, মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলার প্রায় 1,500 পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা ভেসে গেছে বন্যায়। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখান রাত্রে ওটার 2টা সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। 1.5 জায়গা রয়েছিলাম ভাই, খুব রেনি হইয়া কিস্তি মিস্তি তুললে, গরিব মানুষ
রাস্তা কাজ করি। যা আছে এটা সব পড়ছে, এটা শিখা এটা আর ঠিকবে না। যে আমরা কীভাবে চলবো বা চলি এ খাল্লা ছানে আর কেউ জানে না। টানা বৃষ্টি থামলেও ভোলায় এখনও বহু কৃষকের জমি তলিয়ে রয়েছে পানিতে। অথই জলে ডুবে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির আবাদ। এই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন জানেন না কৃষকরা। এটার মধ্যে আমি 70 কেজি ধান বানিয়েছি। এই ফেলায় এই 8 দিনের বৃষ্টি আমার ধানটা ফসে গেছে। আজ 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পানি খেতে, এই পানি কোনো দিকেও যায়ও না হরও না, কিন্তু জ্বালাড়ি আমার পচে যাইতে আছে। এখন আমরা যে সামনে দিতে কি করবো আমার কোনো বিকল্প পথ নেই। আমি অনেক টাকা ধার দেনা করে জ্বালা চান্দি বানিয়েছি। হ্যাঁ, এখন আমার জ্বালা টানা 1 সপ্তাহ বৃষ্টিতে আমার জ্বালা সব নষ্ট হয়ে গেছে। আমাকে জ্বালা খেতে একাডু পানি, বিল খাল সব তলে রয়েছে, পুকুর টুকুর সব তলে রয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে, এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রণোদনা বরাদ্দ পাওয়া মাত্রই বিতরণ করা হবে চাষিদের মাঝে। বৃষ্টিটা কমলে পর আমরা সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সরেজমিনে ক্ষেতের অবস্থা দেখে আমরা ক্ষয়ক্ষতিটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, তারা সেই অনুপাতে হয়তো বা কোনো ব্যবস্থা নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হয়তো কোনো প্রণোদনার প্যাকেজ হয়তো আসতে পারে। বৃষ্টি ও বন্যায় ভোলা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্রায় 2500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। গেল কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির। এই বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আমিরুল হক, তিনি রয়েছেন নীলফামারীতে। আমিরুল, বাজারে নিত্যপণ্যের সরবরাহ এখন কেমন দেখছেন? এবং যেহেতু গত কিছুদিন ধরে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল, তো এই বিষয়ে ক্রেতাদের প্রতিক্রিয়াটা কি, সে বিষয়ে একটু জানাবেন। মারফি নীলফামারীতে গত 5 দিন ধরে ভারী বৃষ্টি এবং স্বল্পমেয়াদী বন্যার কারণে বাজারে কিন্তু প্রতিটি শাকসবজির সরবরাহ কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, কিন্তু চাহিদা রয়েছে প্রচুর। আপনি জানেন নীলফামারী মূলত হচ্ছে কৃষি প্রধান একটি জেলা এবং বিশেষ করে তিস্তা বেষ্টিত অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি কিন্তু আবাদ হয়ে থাকে। এবং আমরা দেখেছি তিস্তাদের ডালিয়া পয়েন্টে রয়েছে উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে পঞ্চমবারের মতো কিন্তু গত সোমবারে কিন্তু বিপদসীমার উপর 10 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছিল। এই কারণে বিশেষ করে এই অঞ্চলের মানুষ, কৃষক যারা রয়েছেন, তারা তাদের উৎপাদিত ফসল কিন্তু ঘরে তুলতে পারেননি। এই কারণে দেখা গেছে যে বাজারে কিন্তু সবজি সরবরাহ কিন্তু কমে যাওয়ার কারণে কেজি প্রতিটি সবজির দাম বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। আজকে যদি আপনাকে ছোট্ট করে আজকে সবজির দাম যদি আপনাকে বলি, সেক্ষেত্রে পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। এখানে কেজি দরে দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। করলা বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা পর্যন্ত, 40 টাকা পর্যন্ত। এখানে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এখানে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা কেজি প্রতি। বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এখানে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। কায়তা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এখানেও কেজি প্রতি দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। তবে কাকরোলের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে 40 টাকা কেজি পর্যন্ত। শসা বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত। এখানে কেজি প্রতি দাম বেড়েছে 20 টাকা। পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা। এখানেও দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। তবে নজর কাটছে কাঁচা মরিচ, অর্থাৎ গত সপ্তাহে যে কাঁচা মরিচ 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা পর্যন্ত। তারপরেও বলা যায় যে কিছু সবজির দাম কিন্তু এখনো। ব্যাংক খাতে সেবা মাশুল বাড়ানোর পায়তারা চলছে। অন্তত 14 ধরনের সেবার উপর নতুন মাশুল আরোপ করতে চায় ব্যাংকাররা। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান সেবার মাশুল বাড়াতে চায়। এই সংক্রান্ত প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছেন প্রধান নির্বাহীরা। এটি কার্যকর হলে ব্যয় বাড়বে সব ধরনের গ্রাহকের। পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সার্ভিস চার্জ সমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকাররা। যদিও বিশ্লেষকরা বলছেন এতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকে। আধুনিক আর্থিক লেনদেন ব্যবস্থায় ব্যাংকের বিকল্প নেই। নানা প্রয়োজনেই ব্যাংকের সেবা নিতে হয় গ্রাহকদের। জমানো টাকার নিরাপত্তা ছাড়াও সঞ্চয় কিংবা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কোনো কিছুই ব্যাংক ছাড়া সম্ভব নয়।
কিছু সেবার বিনিময়ে নির্দিষ্ট ফি বা মাসুল নিয়ে থাকে ব্যাংক, আবার কিছু সেবা বিনামূল্যেও দিয়ে থাকে। তবে হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ প্রসেসিং ফি, সচ্ছলতা সনদ এবং পে অর্ডার ইস্যুর মাসুল বাড়াতে চায় ব্যাংকাররা। নতুন প্রস্তাব অনুযায়ী সঞ্চয়ী হিসাব থেকে মাসে 3 বারের বেশি টাকা উত্তোলন করলে মাসুল দিতে হবে গ্রাহককে। এমনি যেটা যাচ্ছে তো যাচ্ছে, আবারও যদি এক্সেস হয় টাকা উঠানোর সময় আবার নেবে এই ধরনের হয়, তাহলে তো অবশ্যই চাপ পড়বে। মানে স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট ওটাতে গেলে তো আমাদের একটা চার্জ কাটে, ওটার থেকে আরও তো ডাবল হলে এখন আমাদের জন্য বেশি প্রবলেম। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের যে টাকাটা কাটতেছে এটাই তো এক্সেস কাটতেছি, এর উপরে যদি আবার নতুন আইটেম বাড়ায় এটা আমাদের জন্য ক্ষতিকর। নতুন প্রস্তাব কার্যকর হলে বেকায়দায় পড়বে ব্যবসায়ীরাও, খরচ বাড়বে আমদানি রপ্তানিতেও। বর্তমানে বিনা মাসুলে ঋণপত্র খোলা গেলেও নতুন প্রস্তাবে 2000 টাকা দিতে হবে গ্রাহককে। এলসি সংশোধন ফি বেড়ে হবে দ্বিগুণ। নথি এন্ডোর্সমেন্ট এবং এলসি বাতিলের আবেদনে মাসুল দিতে হবে। রপ্তানি বিল সংগ্রহ এবং ব্যাংক গ্যারান্টি কমিশন বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকাররা বলছেন, সেবার পরিসর এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মাসুল সমন্বয়ের প্রস্তাব করেছেন তারা। 10 বছর আগে আমার যে রেন্টাল যেই ছিল, আমার যে ইউটিলিটি এক্সপেন্স ছিল, আমার অন্যান্য সার্ভিস চার্জ যেগুলো ছিল, আমার এএমসি যেগুলো ছিল, সেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। তো আমার তো কিছুটা তো এটা তো কমার্শিয়াল অর্গানাইজেশন, তো আমার তো কিছুটা হলে আমার কস্ট রিকভার করতে হবে। তো সেই জন্যই আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা রিকোয়েস্ট করেছি ফ্রম এবিবি যে আমাদের কিছু সবগুলো চার্জ আগে কিছু চার্জ বলেছে যেগুলো আমার একটু রিকনসিডার করার জন্য। বিশ্লেষকরা বলছেন, এমনিতেই নানা সংকটে রয়েছে ব্যাংকিং খাত। এমন সময় মাসুল বৃদ্ধিতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকে, যা আর্থিক খাতকেই ক্ষতিগ্রস্ত করবে। সুদ বহির্ভূত যে আয়, এইটা বৃদ্ধি করার উপযুক্ত সময় কিনা এটা বিচার বিবেচনা করে দেখা উচিত। ব্যাংক খাত কিন্তু এখন কিন্তু সংকটের মধ্যে আছে, কাজেই যখনই এই ধরনের ফিগুলো বাড়ানোর একটা প্রচেষ্টা নেওয়া হবে অথবা নতুন করে ফি বাড়ানোর প্রচেষ্টা হবে, কিন্তু ব্যাংক খাতের প্রতি বিমুখ হওয়ার প্রবণতাটা কিন্তু বৃদ্ধি পাবে। আর সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলোই ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে। বাংলাদেশ ব্যাংকও মনে করে, মাসুল বৃদ্ধিতে ব্যাংকের প্রতি অনীহা বাড়বে গ্রাহকদের, যা আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস সমাজ গঠনের পরিপন্থী। তাই ব্যাংকারদের প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে সেটিও বিবেচনায় নেবে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক চাচ্ছে একটা ক্যাশলেস ইকোনমি করতে, যেখানে মানুষের হাতে টাকা থাকবে না, টাকাগুলো আমাদের ওয়ালেটে থাকবে, সেটা এমএফএস এর হোক বা ব্যাংকের হোক। এই সময় যদি ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে, সেটা মানে সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহা সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের এই আবদারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়টা। সুদ বহির্ভূত আয়ের চেয়ে সুদ আয়ের দিকেই ব্যাংকগুলোর বেশি জোর দেওয়া উচিত বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান আয়ের উৎস হবে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরে দারুণভাবে উপেক্ষিত জুলাই স্মৃতি। এখনও প্রাক্কলন পর্যায়ে ঝুলে আছে আবু সাইদ স্মৃতি মনুমেন্ট স্থাপনের কাজ। ফলক উন্মোচনের 1 বছরেও পূর্ণতা পায়নি 36 জুলাই চত্বর। শহীদ 4 জনের মেমোরি স্ট্রিটে গড়ে উঠেছে ময়লার ভাগার দোকানপাট। 24 জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় এপিসি দিয়ে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহীদ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, ফল বিক্রেতা মেরাজুল ইসলাম এবং স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন। তাদের স্মরণে গত বছর রাজা রামমোহন ক্লাবের পাশে 4টি স্ট্রিট মেমোরি স্থাপন করা হলেও সেগুলোর বেহাল দশা। এরই মধ্যে স্ট্রিট থেকে হারিয়ে গেছে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের নাম ও পরিচিতি। গড়ে উঠেছে ময়লার ভাগার, খাবার ও ফলমূলের দোকান। জুলাইকে ধারণ করা বা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যে স্মৃতি রাখা প্রয়োজন, এই স্মৃতিগুলো সংরক্ষণে তারা একদমই উদাসীন। এই জায়গায় কোনো কাজ হয়নি, আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো দখল হয়ে গেছে। এজ জুলাই যোদ্ধা হিসেবে এটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক। জুলাই আন্দোলনের আর এক হটস্পট পাবলিক লাইব্রেরির মাঠের সম্মুখ ভাগ। গেল বছর এখানেই লক্ষ্মী হলের মেয়াদোত্তীর্ণ ভবন ভেঙে স্থাপন করা হয় 36 জুলাই স্মৃতি স্তম্ভ। দখল দূষণে সেটিও এখন নিশ্চিহ্ন হবার পথে। এখানে মেমোরিয়াল স্ট্রিট এখানে দাঁড়ায় আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে ডাস্টবিন, পেছনে ডাস্টবিন, দোকান। এখানে করার দরকার করে রেখেছে, কিন্তু এটা কোনো সংস্কার বা এটা কোনো রক্ষণাবেক্ষণ এরকম কোনো কিছু নেই। অথচ এই জুলাই চত্বরে একটি দৃষ্টিনন্দন নকশা ও 45 লাখ টাকা বাজেট প্রণয়ন করে গণপূর্ত বিভাগ। জায়গাটার মালিক কিন্তু সরকার,
জায়গাটা বেদখল হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। কিছু অস্থায়ী দোকানপাট সেখানে বসে, আমরা প্রশাসনকে বললে সরিয়ে দেই। এই অবস্থায় আমরা মন্ত্রণালয়ে আপাতত শক্ত কাটা তারের বেড়া দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য একটা চিঠি দিয়েছি। আমরা একটু ওয়েট করছি যে আদালতের রায়টা আসা পর্যন্ত, এবং আমরা জেলা পরিষদের সাথেও আমাদের আলোচনা অব্যাহত রয়েছে, যাতে মানে জুলাইয়ের যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখেই এই চেতনা সমুন্নত রেখে এবং যথাযোগ্য মর্যাদায় যাতে আমরা এই স্মৃতিস্তম্ভটা সংরক্ষণ করতে পারি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে শহীদ আবু সাইদের এই আইকনিক জীবন দেয়া জুলাই বিপ্লবের সফলতাকে ত্বরান্বিত করেছে। পরে গত বছর পার্কের মোড়কে আবু সাইদ চত্বর ঘোষণা দিয়ে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরির ফলক উন্মোচন করে তৎকালীন সরকার। শহীদ আবু সাইদকে নিয়ে এই উদাসীনতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসলে যে ক্ষোভের তৈরি হয়েছে, সেই ক্ষোভ আসলে আমরা চাই যে এটি বাস্তবায়ন না হলে এই ক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। সংস্কার হওয়া উচিত ছিল, কিন্তু কেন যে হচ্ছে না, এখন যারা করছে তাদেরও তো একটু চিন্তা ভাবনা করা উচিত। ১ বছর পরেও স্মৃতিস্তম্ভটি আছে প্রাক্কলন পর্যায়ে। গণপূর্ত বিভাগ আইকনিক নকশা এবং 7.5 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে। বিষয়টি এখনো প্ল্যানিং পর্যায়ে আছে। এটার একটা ডিপিপি হবে, ডিপিপি হওয়ার পর ডিপিপি অনুমোদন হয়ে আমাদের কাছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্ল্যানিং পর্যায়ে 1 বছর সময় লাগতে পারে আর কি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে। জমির মালিকানা দাবি করা আলী নেওয়াজের অভিযোগ, বড় আমদিয়া মৌজায় তার কেনা 17% জমিতে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ লোকজন নিয়ে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। তিনি বলেন, জমিটি প্রায় 10 বছর আগে হেলাল নামে এক ব্যক্তি কিনলেও এতদিন দখল বুঝে পাননি। আত্মীয়ের অনুরোধে তিনি শুধু জমি বুঝিয়ে দিতে সহযোগিতা করেছেন। দুই পক্ষই তাদের জায়গা বলে দাবি করছে, তো এটা আসলে ইনস্ট্যান্ট তো আমার পক্ষে সমাধান দেওয়া সম্ভব না। তো এই জন্য আমি যারা কাজ করছিল তাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা আপাতত আজকের জন্য কাজটা বন্ধ রাখেন। আমরা অতি দ্রুত শীঘ্র স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সামাজিকভাবে বসে যদি এটা সমাধানযোগ্য হয় আমরা সমাধান করলাম। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী আশুগঞ্জ আখাউড়া রেল সেকশনের বিভিন্ন স্টেশন এলাকায় জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। পাথর নিক্ষেপের ভয়াবহতা, প্রাণহানির ঝুঁকি ও আইনি পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। পুলিশ জানায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে বাংলাদেশে কঠোর আইনি বিধান রয়েছে। কারো মৃত্যু হলে পাথর নিক্ষেপকারীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রচার করে। এরপরই সচেতনতামূলক কার্যক্রম শুরু করে রেলওয়ে পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ থাকছে। কমছে না যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। অভিযানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। ইরানের দক্ষিণাঞ্চলের শহরগুলোর পাশাপাশি উপকূলীয় দ্বীপগুলোয় বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। ধারাবাহিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। উপকূলীয় দ্বীপগুলোর বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ অনেক অবকাঠামোয় হামলার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি। মার্কিন সেন্টকম জানিয়েছে, আগামীতে তাদের সম্ভাব্য টার্গেট হবে ইরানের পারমাণবিক স্থাপনা ও কারখানা। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ড্রোন নিক্ষেপ করেছে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে কার্যকর হলো মার্কিন অবরোধ। তবে 20% টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হরমুজের টোল আদায়ের ঘোষণা দিলেও বিষয়টি যুক্তিযুক্ত মনে হয়নি তার কাছে। তবে সংবেদনশীল অঞ্চলটির সুরক্ষার বিনিময়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে সম্মত হয়েছে। টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল করলেও নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। নর্থ মেসিডোনিয়ার গালিনচিক গ্রামের বাসিন্দারা মেতে উঠেছেন ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে।
3 দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয় বলকান অঞ্চলের প্রাচীন রীতি মেনে। নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ বলকানদের। ঐতিহ্যবাহী পোশাক, দাড়ি কামানো এবং বিবাহ শেষে লোকনৃত্যের মধ্য দিয়ে শেষ হয় বলকান বিয়ের আমেজ। নর্থ মেসিডোনিয়ার প্রত্যন্ত এক গ্রাম গালেনচিক। এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরে তৈরি প্রাচীন বাড়িঘর। খুব সাদামাটা জীবন কাটালেও বছরের একটা বিশেষ সময়ে এই গ্রামটি মেতে ওঠে শতাব্দী প্রাচীন এক বিয়ের উৎসবে, যা বলকান অঞ্চলের অন্যতম সেরা ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছর জুলাই মাসে শুরু হয় বিয়ের আমেজ। গ্রামের বাতাস ভরে ওঠে জুরডা নামের এক ধরনের প্রাচীন বাদ্যযন্ত্রের সুরে। সাথে বাজতে থাকে বড় বড় ঢোলের জোরালো শব্দ। রং বেরঙের নকশা করা জমকালো ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে হাজির হয় বর কনে সহ আমন্ত্রিত অতিথিরা। বলকান অঞ্চলের এই বিশেষ পোশাকগুলো দেখতে এতটাই সুন্দর যে চোখের পলক সরানো যায় না। আমার মেয়ের বয়স 3 বছর এবং আমি তাকেও ঐতিহ্যবাহী পোশাকে সাজিয়েছি। আমি চাই সে আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত হোক, একদিন গালিচনিক বিয়েতেও অংশ নেবে। অনুষ্ঠানে শুরুটা হয় দাড়ি কামানোর মাধ্যমে। লাল ও সোনালী রঙের পোশাক পরেন বর। সমস্বরে স্লোগান দিতে থাকে আমন্ত্রিত অতিথিরা। বরের প্রধান বন্ধু দ্বারা দাড়ি কামিয়ে দেওয়ার এই প্রথাটি মেসিডোনিয়ার বিবাহের বহু ঐতিহ্যের মধ্যে একটি, যা বিভিন্ন গভীর অর্থে মোড়কবদ্ধ। কেউ বলে এটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রতীক, কেউ বা ভাবে উদ্বিগ্ন বরকে আঘাত থেকে বাঁচানোর জন্যই এই প্রথা। পাথুরে পথ ধরে ঐতিহ্যবাহী বাজনার তালে তালে এগিয়ে যায় বরযাত্রী। ঘোড়ায় চড়ে হাজির হন কনে, পরনে ঐতিহ্যবাহী ভারী বিয়ের পোশাক। গ্রামের মানুষের উল্লাস আর লোকসঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরা উপত্যকা। এই উৎসবের শিকড় অনেক গভীরে। তবে আধুনিক যুগে পুনরায় আয়োজনটি শুরু হয়েছিল 1963 সালের দিকে। গ্রাম থেকে তরুণ প্রজন্ম ও পরিবারগুলো জীবিকার সন্ধানে শহরে পাড়ি জমালেও যেন তাদের শিকড় হারিয়ে না যায়, সে কারণে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা, বিচ্ছিন্ন হয়ে পড়া একটি সম্প্রদায়কে একত্রিত করার উপায়। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।